চরম অবহেলায় ৮ দিন ট্র্যাজেডি। এসি বন্ধে অক্সিজেন কমে যাওয়ায় ৬ নবজাতকের মৃত্যু। চিকিৎসার জন্য উপযুক্ত নয় ভবনটি, কেন লাইসেন্স বাতিল নয়, কারণ দর্শানোর নোটিশ। শিশুর রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ৭ জুন। দেশের ইতিহাসে ৩ কার্যদিবসে বিচার কাজ সম্পন্নের রেকর্ড। আসামি সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ডের আশা রাষ্ট্রপক্ষের। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন। একই সঙ্গে ২ দায়িত্ব পালন সম্ভব, নজির রয়েছে আগেও, বললেন খলিলুর রহমান। বাড়ছে না নিম্ন আয়ের গ্রাহকের বিদ্যুৎ বিল। আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বাড়তি দাম প্রত্যাহার বিইআরসির। মূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ। এবং শাহজালালে হজযাত্রীদের ১৫০ লাগেজ কাটার সত্যতা মেলেনি। ৩-৪টি ক্ষতিগ্রস্তের বিষয়ে সৌদিকে চিঠি। ১৫০ জনের ব্যাগ ক্ষতিগ্রস্তের অভিযোগ প্রত্যাহার করলেন অভিযোগকারী। প্রবাসী সভায় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই ঘটেছে ৮ দিন ট্র্যাজেডি। ছোট কক্ষে এসি বন্ধ থাকায় অক্সিজেন কমে যাওয়ায় মারা যায় ৬ নবজাতক শিশু। তদন্ত প্রতিবেদন প্রকাশকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৮ দিন হাসপাতালের ভবনটি চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। এদিকে ৮ দিনের ৬ নবজাতক মৃত্যুকে কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল হবে না, এমনটি জানতে চেয়ে কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২৭ মে রাজধানীর মগবাজারের ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যু আলোড়ন তোলে দেশব্যাপী। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন অভিভাবকেরা। নড়ে চড়ে বসে সরকার। ১ জুন ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। কমিটি গঠনের ৩ দিনের মাথায় প্রতিবেদন প্রকাশ করে মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়, পোস্ট অপারেটিভ কক্ষে এসি বন্ধ থাকায় নবজাতকের মৃত্যু হতে পারে। এছাড়াও ছোট বদ্ধ কক্ষে অতিরিক্ত রোগীর উপস্থিতি ছিল না বাতাস চলাচলের ব্যবস্থা। এমন ৫টি কারণ শনাক্ত করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এই মৃত্যুর দায় এড়াতে পারে না ৮ দিন হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। তদন্ত কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ৬ জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ৮ দিন হাসপাতালের ভবনটি হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত নয়। হাসপাতালের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে রোববারের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী। ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের লাইসেন্স দেওয়ার সময় ভবন পরিদর্শনের সুপারিশ করেছে তদন্ত কমিটি। পুরা হাসপাতালে ২০০-র উপরে রোগী আছে। পুরা হাসপাতালটা অলনে ছাড়েন আমরা বন্ধ করতে পারি না। তদন্ত কমিটির পরে আমরা বসে শাস্তির বিধান কি আছে সেটা আমরা নিশ্চিত করব। রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে পৌঁছব। শিশু মৃত্যুর ঘটনায় যারাই দায়ী থাকুক তাদের দৃষ্টান্তমূলক বিচার চান সন্তানহারা বাবা মা। আমার সুস্থ বাচ্চা তো এরকম অসুস্থ হইয়া মৃত্যু বাচ্চা যে নিয়ে আসতে হবে, আমি তো এটা কখনো ভাবিনি। তাদের আমি উচিত সঠিক বিচার চাই। এটা সরকারের কাছে আমার আবেদন, আপনারা ওই বিচার ইয়াটা নেবেন। মেডিকেলের কর্তৃপক্ষের দায়িত্ব যেটা মেনটেন করা, ঠিক মতন পরিচালনা করা। যদি পরিচালনায় ঠিক মতন যদি এরা না করে, তাইলে আমি তো টুইন বেবি হারাইছি, আরও যে মানুষের যে বাচ্চাগুলো যে হারাইছে এগুলো কেমনে মেনে নেওয়া যায়? একটার পর একটা বাচ্চা মৃত্যুর কোলে ঢলে পড়তে আছে, বমি করতে আছে আর নীল হয়ে যেতেছে। এদিকে ৮ দিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না, ৭২ ঘন্টার মধ্যে সেই জবাব চাওয়া হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আবাসিক ভবন ভাড়া নিয়ে যত্রতত্র গড়ে উঠছে বেসরকারি হাসপাতাল, এতে বাড়ছে ঝুঁকি। ৮ দিনের ঘটনাকে আমলে নিয়ে সারা দেশে অনিয়ম চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদদের। তারা বলছেন, পুরনো বা আবাসিক ভবন ভাড়া নিয়ে হাসপাতালে রূপান্তরিত করে সেবা দেয়া বন্ধ করতে হবে। বিল্ডিং কোড মেনে হাসপাতালের জন্য নির্মাণ করতে হবে আলাদা ভবন। আরও জানাচ্ছেন মাসুদুর রহমান। রাজধানীর ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় করা তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে চরম অবহেলা পেয়েছে কমিটি। পুরনো ভবনে ভেন্টিলেশন সুবিধা না রেখেই পোস্ট অপারেটিভ ওয়ার্ড নির্মাণ করেও এসি বন্ধ রাখায় দম আটকে ঝরেছে ৬টি নিষ্পাপ প্রাণ।
এমন ঘটনায় বেসরকারি চিকিৎসা ব্যবস্থা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। নগর পরিকল্পনাবিদরা বলছেন, আবাসিক ভবন নয়, বিল্ডিং কোড মেনে হাসপাতালের জন্য বানাতে হবে আলাদা ভবন। সুপ্রশস্ত করিডোর, রুমগুলোতে প্রাকৃতিক ভেন্টিলেশনের ব্যবস্থা, এসি লাগানোর আগে অবশ্যই রোগীদের সহনশীলতা চিন্তা করতে হবে। পোস্ট অপারেটিভ থিয়েটার যেখানে রোগীরা ক্রিটিক্যাল অবস্থায় থাকে, সেখানে কিন্তু তার ইন্টারনাল এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম থাকতে হবে। কোনো কারণে এয়ার কোয়ালিটিতে যদি কোনো ধরনের লিকেজ হয়ে যদি গ্যাস বা অন্য কিছু আসে, তখন যেন ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে পারে। আবার যদি আমার অ্যালার্ম বাজলো, আপনি সেই এয়ারটাকে ভালো করার জন্য আপনার আলো বাতাস ঢোকার জন্য জানালা খোলার মতো ব্যবস্থা, এগুলো বেসিক যেই হাসপাতাল তৈরি করতে গেলে করতে হয়, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে বেসিক জিনিস উপেক্ষিত। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন, বেসরকারি হাসপাতালগুলো মুনাফার লোভে জনসেবা ভুলে যান। নির্মাণের পর রোগীর চাপ বেড়ে গেলে আশপাশের ভবন ভাড়া নিয়ে রূপান্তরিত করেন হাসপাতালে। সেখানে রুমে এসি স্থাপন করেন ঠিকই, কিন্তু ভেন্টিলেশনের চিন্তা করেন না। প্রাইভেট সেক্টর ইজ অলওয়েজ ফর প্রফিট। নতুন একটা কাজ করার চেয়ে সেই জিনিস তারা চিন্তা করেনি। তারা মনে করছে তাদের একটা রুম আছে, এসি লাগাই দিলে প্রবলেম সব। কিন্তু এই এসি বাচ্চাদের জন্য সুইটেবল কিনা, এর ভেন্টিলেশনটা কীরকম হবে, ইলেকট্রিফিকেশনটা ঠিক আছে কিনা। ৮ দিনের ঘটনাকে আমলে নিয়ে সারা দেশে নজরদারি বাড়িয়ে অনিয়ম চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদের। প্রতিটি হাসপাতাল ধরে কিন্তু এখন একটা ইন্সপেকশন দরকার, যে হাসপাতালগুলো বিল্ডিং কোড অনুযায়ী তৈরি হয়েছে কিনা এবং হাসপাতালের যে স্ট্যান্ডার্ড সেটা মানছে কিনা। এবং এটা ধরলে দেখা যাবে যে অনেক হাসপাতালে কিন্তু দেখা যাবে যে হাসপাতাল হিসেবে অপারেট করার মতো যোগ্য না। পাড়ায় পাড়ায় আপনার ক্লিনিক তৈরি হচ্ছে, এটা তো হতে পারে না। সুতরাং এই জিনিসগুলো যদি সরকার এখন থেকে উপযুক্ত প্রিভেনশন না করে, তাহলে কিন্তু এগুলো আরও বাড়তে পারে। এখনই গুরুত্ব না দিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ৭ জুন। আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে এ মামলায় যুক্তিতর্ক শেষ করেন উভয় পক্ষের আইনজীবীরা। দেশের ইতিহাসে মাত্র 3 কার্যদিবসে বিচার কাজ শেষ করার রেকর্ড তৈরি করল মামলাটি। মাত্র 3 দিনে বিচারের শেষ প্রান্তে রামিসা ধর্ষণ হত্যা মামলা এখন অপেক্ষা রায়ের। বৃহস্পতিবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, ঘটনাস্থলে সোহেল স্বপ্না ছাড়া আর কাউকে দেখেননি সাক্ষীরা। এছাড়া 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতেও প্রধান অভিযুক্ত সোহেল তৃতীয় ব্যক্তির নাম উল্লেখ করেননি। আদালতকে বিভ্রান্ত করতেই সোহেল হঠাৎ তৃতীয় ব্যক্তির নাম নিচ্ছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। 164 কনভেনশনে কোথাও তিনি ডলার নামক শব্দটি উচ্চারণ করেননি। আসামি যে ডলার শব্দটি ব্যক্তি হিসাবে বলেছে, এটা হয়তো জেলখানায় থাকার কারণে কোনো কুচক্র বা কুচক্রী ব্যক্তি যিনি জেলখানায় তাকে বুদ্ধি দিয়েছেন সেটা দিতে পারেন এবং তার ফলে এটা বলতে পারেন। সাক্ষ্য বিশ্লেষণ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ময়নাতদন্তে রামিসাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। পানি দিয়ে ধুয়ে ফেলায় ডিএনএ স্যাম্পল পাওয়া না গেলেও এক্ষেত্রে ময়নাতদন্তই প্রাধান্য পাবে বিচারে। 2 আসামি মৃত্যুদণ্ডের আবেদন করেন তিনি। স্বপ্না যখন ফ্ল্যাটে ছিলেন যে কোনো পদক্ষেপ নিতে পারতেন। ফর এক্সাম্পল, দরজা খুলে চিৎকার করতে পারতেন, জানালা দিয়ে চিৎকার করতে পারতেন। মা যেহেতু ছিল, সচেতন হয়ে সবাই মিলে প্রিভেন্ট করতে পারত। প্রসিকিউশন উইথ হাম্বল সাবমিশন আদালতের নিকট 2 জনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা। আত্মপক্ষ সমর্থনে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছিল সোহেল, তাই সংক্ষিপ্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন সরকার নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এ সময় তিনি আদালতের কাছে সোহেলের যাবজ্জীবন ও স্বপ্নার 7 বছরের কারাদণ্ডের আবেদন করেন। 7 জুন এই মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল, যা স্বল্প সময়ের মধ্যে বিচারের রেকর্ড হয়ে থাকবে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বাকলিয়ায় 3.5 বছরের শিশুকে ধর্ষণের ঘটনার মাত্র 13 দিনের মাথায় আদালতের চার্জশিট জমা দিয়েছে পুলিশ। এ মামলায় একমাত্র অভিযুক্ত মনির হোসেন ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। ধর্ষণের ঘটনার মাত্র 13 দিনের মাথায় তদন্ত প্রতিবেদন দিতে সক্ষম হলো পুলিশ। চট্টগ্রামের বাকুলিয়ায় 3.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার বিকেলে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এ ঘটনায় একমাত্র অভিযুক্ত মনির হোসেন শিশুটিকে ধর্ষণ করেছিল এমন প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। মেডিকেল রিপোর্ট পেয়েছি, 22 ধারা আছে, 164 আছে। আমরা এগুলোর বেসিসে চার্জশিট দিয়েছি। পজিটিভ সাইন আছে ধর্ষণের। আমরা চেষ্টা করতেছি যেন ভিকটিম তার সাথে যে অন্যায়টুকু হয়েছে তার আইন অনুযায়ী যথোপযুক্ত শাস্তি যেন আসামি
পাই। সবাই চেষ্টা করতেছি যে ধর্ষণ মামলাগুলো তদন্ত যেন সেটা পুঙ্খানুপুঙ্খভাবে করা যায়। গত 21শে মে বিকালে বাকুলিয়ায় 3.5 বছর বয়সী শিশুটির বাবা মা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। বাসা ফাঁকা থাকার সুযোগ নেয় মনির হোসেন। কৌশলে শিশুটির ওপর নির্যাতন চালায় সে। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মনিরকে স্থানীয় মাদ্রাসায় আটকে রাখে। তাকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা। এ সময় রণক্ষেত্রে পরিণত হয়েছিল পুরো এলাকা। ঘটনার পরদিন মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। এছাড়া পুলিশের কাজে বাধা, গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় অপর আরও একটি মামলায় 15 জনকে গ্রেফতার করা হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঝিনাইদহে 7 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্তকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। পুলিশ জানায়, সদর উপজেলার ঝিনুকপালা আবাসনের বাসিন্দা বিল্লাল হোসেন বৃহস্পতিবার বিকেলে এক শিশুকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্ত বিল্লাল পালানোর চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে গুরুতর আহত হন তিনি। তাকে সেখান থেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। এদিকে 40 বছর আগের নজির টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা সম্ভব। Khalilur Rahman, Bangladesh, 99, has been elected President of the General Assembly at its 81st session. জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হবার পর বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন খলিলুর রহমান। বাংলাদেশের এ অর্জনে তাকে সংবর্ধনা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় এ অর্জনকে দেশের গণতন্ত্রে উত্তরণের অভূতপূর্ব বিজয় হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। এ বিজয়কে তিনি দেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করেন। যে অভূতপূর্ব গণতান্ত্রিক উত্তরণ হয়েছে তার বিজয়, এই বিজয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর বিজয়। এই বিজয় আমরা বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করছি। 40 বছর আগের নজির টেনে খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী 2 পদে বহাল থাকার নজির রয়েছে। জনাব হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 2 পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। সেই সময় সেটা ইন্টারনেট পূর্বযুগ ছিল। আজকে কিন্তু আপনি সিজলেসলি দুটো কাজ করতে। গত 2 জুন জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এই জাতিসংঘের শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, অর্থায়ন ও সমীক্ষা বা প্রকল্প বাস্তবায়ন সম্ভাব্যতা যাচাই সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন, উনিও ইতিমধ্যে ঘোষণা করেছেন যে এই তিস্তা মহাপরিকল্পনা আমাদের যে কাজটি সম্পন্ন করা দরকার খুব দ্রুততম সময়ের মধ্যে কবে নাগাদ করতে পারবো। সেই হিসাবে আমরা আজকে এই মিটিংটা করে খুব পজিটিভলি জনস্বার্থে যা দরকার তিস্তা পাড়ের যারা বসবাস করেন তাদের জন্য, দেশের জন্য, সেটিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। এদিকে বন্ধ কলকারখানা খুলতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প মন্ত্রণালয়ের আওতায় থাকা বন্ধ কলকারখানাগুলো নতুন করে চালু এবং ব্যবস্থাপনার বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা।
দীর্ঘদিন ধরে নানা কারণে বন্ধ থাকা কলকারখানাগুলো কোনো পন্থায় আবারও চালু করা যায় কিনা তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কর্মরত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। এ সময় ইউএনডিপির চলমান উন্নয়ন সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ঢাকা সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সহ সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে তার। ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মিডিয়ায় জামায়াতের ক্ষমতায় যাওয়ার হাইপ উঠলেও মানুষ বিএনপিকে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আধিপত্যের বাইরে গিয়ে নিজের পায়ে দাঁড়ানো ছিল জিয়াউর রহমানের স্বপ্ন। সেই পথেই হেঁটেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী। সহযোগিতার ধারণাকে এগিয়ে নিয়ে যাওয়া। ভারত, চীন, যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে ভেবেচিন্তে এগোচ্ছে সরকার। স্বার্থ নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নিতে চায় না বাংলাদেশ। চায়নার সাথে সুসম্পর্ক করেন। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির আলোচনায় উঠে আসে তার স্বাধীন কূটনীতি প্রসঙ্গ। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, নিজেদের স্বার্থ বজায় রেখেই সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। আমদানির উৎস চীন, ভারত, রপ্তানির ডেস্টিনেশন ইউরোপ, আমেরিকা, এবং আমার রেমিটেন্সের উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য, এবং আমার বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে মধ্যপ্রাচ্য, বিশেষ করে কাতার। অন্যদিকে হচ্ছে আপনার রাশিয়ার $1 বিলিয়ন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট। আমাকে এমন একটা নীতি বের করতে হবে এই সমস্ত কম্পোনেন্টকে আমি যাতে অ্যাসেম্বল করতে পারি। ভারতের মতো উদীয়মান শক্তি, তার যদি কোনো সমস্যা থেকে থাকে আমার টার্মস অ্যান্ড কন্ডিশনে তার সমস্যার সমাধান করতে আমি প্রস্তুত, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমার ইন্টারেস্টটা কনফার্ম করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে আধিপত্য মুক্ত রাখতে তিনি তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী। বাংলাদেশ যেভাবে দেখতে চায় বাংলাদেশকে মানুষ, বাংলাদেশকে যে সমস্ত প্রভাবের বাইরে, আধিপত্যের বাইরে গিয়ে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো, সেই বিষয়টা দেখতে চায় বাংলাদেশের মানুষ। তিনি সবার সঙ্গে মিত্রতা সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছেন এবং সেই সফলতা নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে গেছেন। আমরা বিশ্বাস করি যে তারেক রহমান সাহেব তার নেতৃত্বে বাংলাদেশকে সেদিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। জামায়াতের ক্ষমতায় যাওয়ার হাইপ তোলা হলেও উদার গণতান্ত্রিক দল হওয়ায় দেশের জনগণ বিএনপিকে বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। নির্বাচনে আমাদের বুদ্ধিজীবীরা, পত্রপত্রিকা, মিডিয়াতে একটা হাইপ উঠিয়ে দিয়েছিল যেখানে জামাতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে। মানুষ কিন্তু ভুল করলো না, মানুষকে ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে দিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। এর আগে 1976 থেকে 1981 পর্যন্ত বিভিন্ন পত্রিকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মমুখর সময়ের প্রতিবেদনের প্রদর্শনীতে যোগ দেন সরকারের 2 মন্ত্রী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সভায় আরও থাকছে। এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজেপি। শূন্যরেখায় নারী শিশুসহ 28 জন। অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। আবাসিকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এর ফলে নিম্ন আয়ের গ্রাহকরা আগের দামেই বিদ্যুৎ সুবিধা পাবেন। এর আগে ভোগান্তি বিবেচনায় প্রান্তিক গ্রাহকদের বিদ্যুতের দাম পুনর্মূল্যায়নে বিইআরসিকে অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ। এরপর বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বর্ধিত দাম প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় বিইআরসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিকে মাসিক 50 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীরা আগের মতোই 4 টাকা 63 পয়সা ও
75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীরা 5 টাকা 26 পয়সা দরে বিদ্যুৎ পাবেন। তবে অন্যান্য গ্রাহকদের ক্ষেত্রে বুধবার যে দাম বাড়ানো হয়েছে তা বহাল থাকবে। 0 থেকে 50 এবং 0 থেকে 75 যেটা আছে, এটা ওই যে বর্ধিত মূল্যটা প্রত্যাহার করা হয়েছে, আগের দাম বলতে হবে। সরকার কোনো ওয়াদাই রক্ষা করতে পারছে না বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীতে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ কর্মসূচিতে তিনি অভিযোগ করেন, জনগণের উপর চাপ বাড়িয়ে অর্থনীতি রক্ষার চেষ্টা করছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল রাজধানীর বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে বিজয়নগর গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিল পূর্ব সমাবেশে নেতারা অভিযোগ করেন, অর্থনৈতিক খাতে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করা হচ্ছে। মানুষের কোনো সমস্যার সমাধান করার জন্য সরকারের কোনো পদক্ষেপ আছে বলে আমরা মনে করি না। বাংলাদেশ ইসলামী ব্যাংকের গভর্নর করেছেন এমন ব্যক্তিকে যিনি ফ্যাসিবাদের আমলে হাসিনা নিয়োগ করা লোক। আন্তর্জাতিক বাজারে তেলের পরিস্থিতি স্বাভাবিক থাকার পরও বাংলাদেশে এক মাসে 2 বার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলো। তারা আজকে গ্রাহক লেভেলে প্রায় 17% মূল্য বৃদ্ধি করেছে, আর পাইকারি 20% করেছে। এই অন্যায্য মূল্য বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, জনগণের কাছে দেয়া কোনো ওয়াদাই রক্ষা করতে পারছে না সরকার। বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, দুর্নীতি দলীয়করণের বিরুদ্ধে নতুন বাংলাদেশ, যত কথা ওনারা বলেছেন সবটা থেকে মুখ ফিরিয়ে তারা ব্যর্থতায় তারা চরমভাবে পর্যবসিত হয়েছেন। জনগণের সাথে তারা দ্বিচারিতা করে ওয়াদা ভঙ্গ করেছেন, ব্যর্থ হয়েছেন। রাজধানী ছাড়াও দেশের সব বিভাগীয় ও জেলা শহরে একই দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা। শফিক মুন্সি, সময় সংবাদ। বিদ্যুতের দাম বাড়ানোর সমালোচনা করেছেন এনসিপি নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব শক্তি আয়োজিত সেমিনারে সরকারের সিদ্ধান্তের আর সমালোচনা করেন তারা। এনসিপি নেতারা বলেন, সরকার পতিত আওয়ামী লীগের পথেই হাঁটছে, এভাবে চললে সরকারের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে বলে হুঁশিয়ারি দেন তারা। সেমিনারে আসন্ন বাজেটে তরুণদের প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে জনবান্ধব বাজেট প্রণয়নের দাবিও তোলা হয়। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ তৈরি করেছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। ব্যাংক থেকে শুরু করে আমাদের অর্থনৈতিক সোর্সিংগুলো কালেক্ট করছেন, এটা তো গরিবের উপরে অনেক বেশি চাপ পড়বে। ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদের উপরে চাপ পড়বে। শেখ হাসিনা কোনো ক্ষুদ্র ব্যবসায়ীকে সুযোগ দেয় নাই, মধ্য যারা ব্যবসায়ী তাদেরকে কোনো সুযোগ দেয় নাই। সে বড় বড় হলে বুর্জুয়া গোষ্ঠী সৃষ্টি করেছিল যারা বিদেশে ফ্ল্যাট কিনতো। এই সরকার ওই গোষ্ঠীগুলোকে নিয়ে হলো আবার তার ধান্দাবাতি হলো গুছিয়ে বসাইছে। যেই পরিবর্তনগুলো আনার চেষ্টা করা হয়েছিল বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে, জুলাই সনদ, গণভোটের মাধ্যমে, সেটা থেকে আপনি ইউটার্ন নিয়ে আবার শেখ হাসিনার পথেই চলতে চাচ্ছেন। তো ফলে আমরা যেই এক দফা দাবি দিয়েছিলাম যে শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, ওই প্রথম পতনটা হয়েছে, ব্যবস্থার বিলোপটা হয় না। ওই ব্যবস্থার উপর আপনারা এসে বসে গেছেন। তো ওই ব্যবস্থার বিলোপ হবেই। ওই ব্যবস্থার মধ্যে যেই বসে থাকুক, আজকে বিএনপি বসে আছে, কালকে যদি এনসিপিও বসে থাকে, এনসিপিও যদি ওই একই ব্যবস্থার উপরে চলতে চায়, তাহলে এনসিপিকেও বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে এবং বিএনপিকেও বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। এখন পদ্ধতিটা কী হবে, উপায়টা কী হবে, এটা হয়তো আমরা সামনের দিনে দেখতে পারবো। দেখছেন প্রবাসের সময়। আবারও সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টায় বিএসএফ। যশোরে বাধা পাওয়ার পর এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 28 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির বাধায় কেউ ঢুকতে পারেনি বাংলাদেশে। সীমান্তের শূন্যরেখায় অবস্থান করেছে নারী শিশুসহ 28 জন। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখতে সতর্কে রয়েছে বিজিবি। কিছুদিন ধরেই সীমান্তে পুশিনের আতঙ্ক, তাই অস্ত্র হাতে অতন্ত্র প্রহরীর কঠোর অবস্থান। লক্ষ্য যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার। দিনরাত টহলে বিজিবি।
বৃহস্পতিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ড থেকে ২৮ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হয়। তবে বিজিবির প্রতিরোধের মুখে বাংলাদেশে ঢুকতে পারেনি ওই দলটি। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এই পুশিনের চেষ্টার তথ্য নিশ্চিত করেন। বিজিবির বাধা পেয়ে পুশিনের চেষ্টায় থাকা দলটি আবারও শূন্যরেখায় অবস্থান নেয়। দলটিতে ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ শিশু রয়েছে। এর আগে গত ১ জুন যশোরের শার্শা উপজেলার সাদিপুর সীমান্তের বিপরীতে ভারতের হরিদাসপুর এলাকায় প্রায় ১০০ থেকে ১২০ জন নারী পুরুষ ও শিশু এবং ৩ জুন একই সীমান্ত দিয়ে আরও ১৫ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির তৎপরতায় সফল হয়নি তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। টাঙ্গাইলে ২ গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে একাধিক বাড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভুয়াপুরের জগৎপুর ও গোপালপুরের গোলপেঁচা গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দোকানে বাকি খাওয়া নিয়ে ২ গ্রামের মধ্যে এর আগেও দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই জেরে বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান তারা। অগ্নিসংযোগ করা হয় বেশ কিছু বসতঘরে। এই ঘটনায় আহতদের ভুয়াপুর হাসপাতালে নেওয়া হলে কালাম তালুকদার নামে একজনের মৃত্যু হয়। কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলা নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে ঢাকা চট্টগ্রাম রুটের ৫টি ট্রেন আটকা পড়ে ভৈরব সহ বিভিন্ন স্টেশনে। রেলওয়ে, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১ সপ্তাহ আগে উপজেলার জগন্নাথপুর ও পঞ্চবটি গ্রামের মধ্য দিয়ে ফুটবল খেলা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর এলাকায় কয়েকজন ছেলেকে মারধর করে পঞ্চবটি এলাকার কয়েকজন। রাত ৮টার দিকে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। ভাঙচুর ও লুটপাট করা হয় বেশ কিছু দোকানপাটে। গ্রাম দুটি রেল স্টেশনের পাশে হওয়ায় সংঘর্ষের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সতেরো দিন পর নিষ্ক্রিয় করা হলো কক্সবাজারের ঈদগাঁও উপজেলা থেকে উদ্ধার হওয়া কামানের ৩টি গোলা। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে গোলাগুলোকে ধ্বংস করে। পরপর ৩টি কামানের গোলা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করল বোম ডিসপোজাল ইউনিট। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ভুমারিয়াগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গোলাগুলো নিষ্ক্রিয় করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল টিম এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস এলাকার ভাঙারি ব্যবসায়ী নুরুল আজিম ভারুয়াখালী এলাকা থেকে লোহা লক্করের সঙ্গে গোলা আকৃতির বস্তুগুলো কিনে আনেন। সন্দেহ হওয়ায় 18 মে প্রশাসনের সহায়তা চান তিনি। পরে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে এগুলো কামানের গোলা বলে নিশ্চিত হওয়া যায়। 17 দিনের শঙ্কা ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে গোলাগুলো ধ্বংস হওয়ায় স্বস্তি ফিরে পান স্থানীয়রা। লোহা লঙ্কর পাইছি, তখন আমি লইছি মনে করছি যে গাড়ির সাহেব মনে করছি, তো আমি লিয়ে আসি ওখানে ব্যস্ত গেছি, সেখানে কথা এটা হয়তো বুম। অনেক দিনের পুরনো মরিচা পড়া যেহেতু বোমা ছিল, সেহেতু প্রাথমিকভাবে আমরা যতটুকু অনুমান করতে পারি সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমাগুলো ব্যবহার করা হয়েছিল। এই ধরনের সন্দেহজনক বস্তু পেলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ প্রশাসনের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। হজ যাত্রীদের ১৫০টি লাগেজ কাটার অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও জানান, পুরো ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে লাগেজ কাটার প্রমাণ পাওয়া যায়নি। ওই ফ্লাইটের ২১টি ক্ষতিগ্রস্ত লাগেজের বিষয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এদিকে অভিযোগকারী ১৫০ জনের ক্ষতিগ্রস্তের অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের হজ ফ্লাইটে প্রায় 150 যাত্রীর লাগেজ কাটা এবং মূল্যবান জিনিস চুরি সংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগে ভাইরাল হয়। এরপর ঘটনা তদন্তে নামে সরকার। পর্যালোচনা করা হয় সিসিটিভি ফুটেজ, গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের বডি ক্যামেরার ভিডিও। গতকালকের একটি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন বিমান প্রতিমন্ত্রী। জানান, ফ্লাইটে থাকা 836টি লাগেজের 21টি ক্ষতিগ্রস্ত পাওয়া যায়। সরকারি তদন্তে শাহজালালে লাগেজ কাটার প্রমাণ মেলেনি। সৌদি আরবে চেকিং এর সময় কাটা হয়ে থাকতে পারে বলেও জানান তিনি। বিমানবন্দরে সিসিটিভি ও বডি অন ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে তদন্ত প্রতিবেদন কয়েক ঘন্টার মধ্যেই আমার কাছে কর্তৃপক্ষ পাঠায়। লাগেজ বিমান থেকে নামা থেকে আরম্ভ করে এবং আপনার বেল্ট পর্যন্ত আসার যে টোটাল ভিডিও চিত্রটিও রয়েছে, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এদিকে ব্রিফিংয়ের পর ফেসবুকে অভিযোগকারী আমেরিকা প্রবাসী মোস্তফা কামাল পলাশ 150 জনের ক্ষতিগ্রস্তের বিষয়টি প্রত্যাহার করে নেন। স্বীকার করেন তার বাবা লাগেজে করে জমজমের পানি এনেছিলেন। তবে নিজ অভিজ্ঞতা তুলে ধরে বলেন, উন্নত বিশ্বের কোনো বিমানবন্দরে যাত্রীর অনুপস্থিতিতে লাগেজ কাটা হয় না। বিষয়টি অধিকতর তদন্তের দাবিও জানান তিনি। যাত্রীর অনুপস্থিতিতে কোনো ব্যাগ কোথাও খোলা হয় না। ব্যাগটা যেভাবে যেই কাটুক না কেন, হয় বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা এয়ারপোর্টের লোকজন অথবা সৌদি আরবের কিন্তু লোক একই বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা কর্মচারী যারা এই কাজটা করছে তাদেরকে সরকারের পানিশমেন্ট আনতে থাকে। বিশ্বের অন্যান্য বিমানবন্দর ব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে এভিয়েশন বিশেষজ্ঞ নাফিজ ইমতিয়াজ উদ্দিন জানান, সন্দেহভাজন বা নিষিদ্ধ কোনো পণ্য বা দ্রব্য ফাইনাল স্ক্যানিংয়ে পর্যবেক্ষণে এলে লক খুলে অথবা অন্যভাবে তালাবদ্ধ লাগেজ কেটে সেসব জিনিস বাতিল করে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। এটা যে ইন্টারন্যাশনাল ল আছে, কম্বিনেশন লক, ওইটা ছাড়া অন্য কোনো লক লাগালে তারা ইচ্ছা মতো তারা ওটা কেটে একদম লকটাকে কেটে খুলে অবজেকশনেবল কিছু থাকলে they will either remove the entire bag। বিষয়টি নিয়ে সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানায় বিমান মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। হাবের প্রকোপের মধ্যে এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডের মধ্যে 27টি রয়েছে উচ্চ ঝুঁকিতে। বাড়ি বাড়ি মিলছে এডিসের লার্ভা। জরিপে উঠে এসেছে এমন তথ্য। ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগে জোর দক্ষিণ সিটির প্রশাসকের। চলতি বছর মৌসুম শুরুর আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশে ডেঙ্গুতে মৃত্যুর প্রায় অর্ধেকই ঢাকার 2 সিটিতে। এর মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনে মৃত্যুর হার তুলনামূলক বেশি। তাই এবার বর্ষা মৌসুমের আগেই ডেঙ্গু নিয়ে নড়ে চড়ে বসেছে সিটি কর্পোরেশন। এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডের 2238টি বাড়িতে জরিপ কার্যক্রম পরিচালনা করে ডিএসসিসি। সাকসেসফুলি সেই জরিপটা বৃহস্পতিবার ঢাকা দক্ষিণের নগর ভবনে জরিপের ফলাফল প্রকাশ ও পরবর্তী পরিকল্পনা তুলে ধরে প্রশাসক জানান, দক্ষিণ সিটির 281টি বাড়িতে পাওয়া গেছে লার্ভা। এর মধ্যে 87% লার্ভাই এডিস মশার। দক্ষিণ সিটির 27টি ওয়ার্ড ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বলে জানান তিনি। লার্ভা শনাক্ত হওয়া স্থাপনাগুলোর মধ্যে বহুতল ভবনে সর্বোচ্চ 35.23%, স্বতন্ত্র বাড়িতে 27.76%, নির্মাণাধীন ভবনে 17.44% এবং সেমি পাকা বাড়িতে 14.59% লার্ভা পাওয়া গেছে। জরিপের ফলাফলে আরও দেখা যায়, প্লাস্টিকের ড্রামে জমে থাকা পানিতে 8.89%, মেঝেতে জমে থাকা পানিতে 12.26% এবং বালতিতে জমে থাকা পানিতে 10.34% এডিস মশার প্রজনন ক্ষেত্র শনাক্ত হয়েছে। 63টি ওয়ার্ডের মশার ঘনত্ব নির্দিষ্ট সূচকের চেয়ে বেশি, যা ডেঙ্গু রোগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। এর মধ্যে এডিস মশার লার্ভার ঘনত্ব অনুযায়ী 27টি ওয়ার্ডের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। জরিপের ফলাফল অনুযায়ী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন দক্ষিণের প্রশাসক। আগামী 6 জুন ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সচেতনমূলক র্যালি অনুষ্ঠিত হবে। 7 জুন 2026 তারিখ হতে ডেঙ্গুর অধিক ঝুঁকিপূর্ণ 27টি ওয়ার্ডে স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে 5 দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম, বিশেষ করে একদম প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা সেখানে যাওয়ার জন্য চেষ্টা করব। ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালগুলোকে 10% বেড বিনামূল্যে দেওয়ার নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটু ডেঙ্গু মুক্ত
নিরাপদ ও স্বাস্থ্যকর ঢাকা গড়ে তোলা সম্ভব হবে। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের 3 উপজেলায় বজ্রপাতে 3 নারীসহ 5 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নীলফামারী, নাটোর ও দিনাজপুরে বজ্রপাতে নিহত হন আরও 3 জন। পুলিশ জানায় শিবগঞ্জ উপজেলার বৃষ্টির মধ্যে আম কুড়োতে যান কয়েকজন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই 2 নারী ও 1 পুরুষের মৃত্যু হয়। এদিকে সদর উপজেলার আতাহারে বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে গিয়ে গুরুতর আহত হয় আব্দুল্লাহ। উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া নাচল উপজেলার লাহপাড়ার মাঠ থেকে ফেরার সময় বজ্রপাতে মারা যান সুমিয়া বেগম। এদিকে নীলফামারীর ডিমলায় বজ্রপাতে একজন নিহত এবং আরও একজন গুরুতর আহত হন। এছাড়া দিনাজপুরের বিরলে, নাটোরের শেংরায় এবং চুয়াডাঙ্গায়, আলমডাঙ্গায় বজ্রপাতে আরও 3 জনের মৃত্যু হয়েছে। ধর্ষণ ও যৌন সহিংসতার মতো অপরাধ বন্ধে পারিবারিক সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, নারীর পোশাককে কাঠগড়ায় দাঁড় করানোর মানসিকতা বদলাতে হবে। একই সঙ্গে কোনো ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেই কেবল বিচার প্রক্রিয়ায় গতি আসে এমন সংস্কৃতির তীব্র সমালোচনা করেন বক্তারা। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে আইনবিদ, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক নেতারা বলেন, নারী ও শিশু নির্যাতন রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আরও কার্যকর এবং দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রমের অভাব এবং সামাজিক ট্যাবুকে এ ধরনের অপরাধ বিস্তারের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন তারা। মামলা নিষ্পত্তি হতে হবে 90 কার্য দিবসের মধ্যে, কিন্তু কয়টা মামলার ক্ষেত্রে এটা করা হয়েছে? এই আইনটা প্রয়োগ করতে হলে, বাস্তবায়ন করতে হলে পুলিশের যে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রয়োজন হবে সেটা কি করা হয়েছে? পুলিশের কি যথেষ্ট জনবল আছে? তাদের কি যথেষ্ট দক্ষতা আছে? তাদের কি সেই ট্রেনিংটা দেয়া হয়েছে যাতে করে তারা এই তদন্তটা সেই নির্ধারিত সময়ের মধ্যে করতে পারবে? এই যে আমাদের এই সংস্কৃতি তৈরি হয়েছে, যেটাকে আমি বলি চেরি পিকিং, যে কোনো ঘটনা 100টা ঘটনা ঘটবে, একটা ঘটনা অতিরিক্ত মনোযোগ পাবে এবং সেটাই ফোকাসড হয়ে যাবে, বাকি 99টা হারিয়ে যাবে। রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে সেলিনা আফরোজ নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা বেশ কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে তার। স্থানীয়রা জানান, পৈতৃক সূত্রে পাওয়া ওই ভবনের এক ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে একাই থাকতেন তিনি। তার স্বামী ও 2 সন্তান কানাডায় থাকেন। 12 বছর আগে কানাডা থেকে এসে একাই থাকতেন তিনি। স্বজনরা জানান, পরিবারের কারো সঙ্গেই যোগাযোগ ছিল না তার। উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বার্ধক্যজনিত কারণে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। উনি আসলে একা থাকতে পছন্দ করতেন। আমরা নিজেদের উৎকণ্ঠার মধ্যে থেকেই আমরা বেশ কয়েকবার ওনাকে নক করছি, দরজায় নক করছি, ফোন দেওয়ার চেষ্টা করছি, ফোনে কন্টাক্ট করার চেষ্টা করছি, বাট উনি ফোন ধরেন না, উনি দরজাতে সাড়াও দেন না উনি। দেন আমাদের একটু উৎকণ্ঠা বেড়ে যাচ্ছিল। আমরা পুলিশে কল করে 999 ফোন দিই। আপনি বয়স্ক লোক, একটা নিরাপত্তা নেই, একটা কাজের মেয়ের সাথে রাখতে পারেন, অথবা আপনার বোন থাকে, বোনাই থাকে, তাদের সাথে থাকতে পারেন। তাই না, আমি একা থাকতে আমার ভালো লাগে, একাই থাকি। ভদ্রমহিলা ওখানে মারা গেছেন, তারপরে পুলিশ ত্রিপোলনে ফোন পেয়ে গেছেন, যার পরে সোতার করেছেন, পোস্টমর্টম করার ব্যবস্থা করেছেন, একটা অগ্নিশম মামলা হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এগুতে পারেনি দেশের পুঁজিবাজার। এর পেছনে বড় দুর্বলতা হিসেবে ভালো মানের তালিকাভুক্ত কোম্পানির ঘাটতিকে দায়ী করছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান। বৃহস্পতিবার দায়িত্ব নেওয়ার প্রথম দিনে মতবিনিময় সভায় বিএসইসিকে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর করে বিনিয়োগকারীদের কাছে পুঁজিবাজারকে স্বচ্ছ করার প্রতিশ্রুতি দেন তিনি। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমপ্লিটলি নতুনভাবে সাজাচ্ছি, আপনাদের জন্য বলছি আমি কমপ্লিটলি। এটাই এই আগামী 2 সপ্তাহের মধ্যে জানতে পারবেন। গেল মঙ্গলবার 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি পুনর্গঠনের কথা জানান অর্থমন্ত্রী। এর 2 দিনের মাথায় বৃহস্পতিবার সকালে পদত্যাগপত্র জমা দেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান সহ 4 কমিশনার।
বিকেলেই নতুন চেয়ারম্যান সহ 3 কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। এরপরে আগারগাঁওয়ে বিএসইসি ভবনে আসেন তারা। সংবাদ সম্মেলনে একগুচ্ছ সংস্কার প্রস্তাবনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন নতুন চেয়ারম্যান। স্টক ক্যাপিটাল মার্কেটে যে জানান কাঠামোগত দুর্বলতায় ভালো মানের কোম্পানি পুঁজিবাজারে আসছে না, মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরাও। বর্তমানে আমাদের পুঁজিবাজারের অন্যতম বড় দুর্বলতা হলো ভালো মানের তালিকাভুক্ত কোম্পানির ঘাটতি। বৃহত্তর অর্থনীতিতে পুঁজিবাজারের অবদানকে সীমিত করেছে। জানানো হয় বিনিয়োগকারীর সুরক্ষা রেখে ব্যয় কমানোর নীতি নেবে নতুন কমিশন। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বিএসইসিকে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর নিয়ন্ত্রক সংস্থা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন নবনিযুক্ত চেয়ারম্যান। আইপিও আবেদন, রাইটস ইস্যু, বন্ড ও সুকুক আবেদন, লাইসেন্সিং কার্যক্রম এবং বিভিন্ন নিয়ন্ত্রক দাখিলপত্র ক্রমান্বয়ে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরিত হবে। আধুনিক নজরদারি কাঠামো তৈরি করে বাজার কারসাজি দ্রুত শনাক্ত করা হবে বলে জানান চেয়ারম্যান। শৃঙ্খলার প্রশ্নে কোনো আপোষ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসী সময়। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 2 প্রবাসী বাংলাদেশি সহ 4 জন বিদেশি নাগরিক আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য দিয়েছেন আল জাজিরা। গণমাধ্যমটি জানায়, লেবাননের নাবাতিহ জেলার আল মাশাল এলাকায় 2 দফায় এই হামলা চালায় দখলদার বাহিনী। এতে কর্মক্ষেত্রে থাকা 2 বাংলাদেশি গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। একই সময়ে ওই জেলার আরও 2টি শহরে ব্যাপক বিমান ও বোমা হামলায় চালায় ইসরায়েলি বাহিনী। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও গোলার আঘাতে আহত হয়েছেন 2 সিরীয় নাগরিক। কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত 2 প্রবাসী বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। একজন আইসিইউতে, অন্যজনকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। সরকারের পক্ষ থেকে আহত প্রবাসীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বনসুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় গুরুতর আহত 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে মানিকগঞ্জের শারমিন আক্তার আইসিইউতে এবং ফরিদপুরের মোহাম্মদ শেখ রাসেল পর্যবেক্ষণে রয়েছেন। এছাড়া হাসপাতালে ভর্তি আছেন সাতক্ষীরার মোহাম্মদ খলিল গাজী। অন্যদিকে পটুয়াখালীর শিরিন আক্তার ও ধামরাইয়ের মোহাম্মদ শফিকুলকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের ফারওয়ানিয়া এবং শেখ জাবের আল আহমদ আল সাবা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংকটকালীন সময়ে আহত প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ দূতাবাস। হামলার খবর পাওয়ার পরপরই হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের দেখতে ছুটে যান রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। দূতাবাস কর্তৃপক্ষ, আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি এবং তাদের যে কর্মস্থল যে কোম্পানির সাথে আমরা যোগাযোগ রাখছি তাদের কল্যাণের ব্যাপারে। এদিকে হামলার পর বিমানবন্দরের কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হলেও নিরাপত্তা মূল্যায়ন শেষে কিছু ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কুয়েত সরকার। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্যের জেরে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে থানায় FIR এর দায় করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের শীর্ষ পর্যায়কে জড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তৃণমূলী নেত্রী। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। নির্বাচনে ভরাডুবির পর চলতি সপ্তাহে এক রাজনৈতিক কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রসঙ্গ তুলে বিস্ফোরক দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বাংলাদেশে কাকে দিয়ে হত্যা করানো হয়েছিল বিষয়টি তিনি অবগত আছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বার্থে তাকে মুখ খুলতে নিষেধ করেছেন।
এ ঘটনার পর বৃহস্পতিবার মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে এফআইআর দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করেন। এতে বলা হয়, বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের শীর্ষ পর্যায়কে জড়িয়ে মমতা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। অভিযোগকারী আইনজীবী জানান, 8 জুন আদালত খুললেই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করবেন। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি মমতার। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চরম অবহেলায় 8 দিন ট্র্যাজেডি, এসি বন্ধে অক্সিজেন কমে যাওয়ায় 6 অভিযুক্তের মৃত্যু। চিকিৎসার জন্য উপযুক্ত নয় ভবনটি, কেন লাইসেন্স বাতিল নয়, কারণ দর্শানোর নোটিশ। শিশু রাবেসা ধর্ষণ হত্যা মামলার রায় 7 জুন। দেশের ইতিহাসে 3 কার্যদিবসে বিচার কাজ সম্পন্নের রেকর্ড। আসামি সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ডের আশা রাষ্ট্রপক্ষের। এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন। একই সঙ্গে 2 দায়িত্ব পালন সম্ভব, নজির রয়েছে আগেও, বললেন খলিলুর রহমান। এই ছিল প্রবাসী সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।